সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে যে রাজনৈতিক সংগঠনগুলো তাদের কার্যক্রম চালাচ্ছে তাদের মধ্যে অন্যতম বড় দল বিএনপি। আগামী নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে আজকে আলোচনা করতে আমাদের বাংলাদেশ প্রতিদিনের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিএনপির কেন্দ্রীয় সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খানকে। বাংলাদেশ প্রতিদিনের স্টুডিওতে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। আমরা শুরুতে জানতে চাই যে রাজনীতিতে আসার আপনার অনুপ্রেরণা কি ছিল? রাজনীতিতে আসার অনুপ্রেরণা প্রথম যদি আমি বলি তাহলে আমরা আসলে পারিবারিকভাবেই বলতে পারেন। আমার বাবা একজন বিএনপির নেতা ছিলেন এবং আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন। দীর্ঘ 18 বছর আব্বা সরকারি জব করে তারপর দেখা গিয়েছে রাজনীতির প্রতি তিনি এতটাই আসক্ত ছিলেন, কিংবা রাজনীতি তার ধ্যান জ্ঞান ছিল এবং সেই কারণে তার ইচ্ছে ছিল অনেক আগে প্রথম দিকে ছাত্র রাজনীতি এই সাথে টুকটাক জড়িয়ে ছিলেন, ভাসানী ন্যাপ করতেন। পরবর্তীতে ওনার ফ্যামিলির দায়িত্ব পড়ার কারণ সংসারের বড় ছেলে ছিলেন, যে কারণে তো ওনাকে সংসারের দায়িত্ব নিতে হয় এবং উনি রাজনীতি করতে পারেন নাই। কিন্তু যখন তার পারিবারিক সচ্ছলতা চলে এসছে, তার পরবর্তী ভাইগুলা সবাই যার যার মতো করে এস্টাবলিশড হয়েছে, তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি করবেন, চাকরি ছেড়ে দিয়ে তিনি রাজনীতিতে চলে এলেন। যদিও আমার মা এটার একটু বিরোধিতা ছিলেন, কারণ হঠাৎ করে এত ভালো একটা জব ছেড়ে দিলেন, 18 বছর পরে জব করলেন, তারপর দেখা গেল যে আর কিছুদিন করলে হয়তো বা উনি রিটায়ারমেন্টে যেতেন, একটা পেনশন পেতেন। অর্থনৈতিকভাবে আমরা সাফার করতাম না, কারণ তখন আমরা তিন ভাই বোন ছিলাম। আমরা ভাইয়া ডাক্তারি পড়তেন, আমি স্কুলে পড়তাম, তারপরে আমার ছোট বোনটা পড়াশোনা করতেন, 3 ভাই বোন পড়াশোনা। তো যে কারণে আমার মা একটু বিরোধী ছিলেন যে চাকরিটা শেষ করে তুমি করো, কিন্তু না, আমার বাবা রাজনীতিকে ভালোবেসে উনি চাকরি ছেড়ে দিলেন। তো সেই কারণে বাবাকে দেখেছি যে বাবা ভীষণভাবে রাজনীতির প্রতি আসক্ত ছিলেন। আমার মা ভীষণ সোশ্যাল ওয়ার্কার ছিলেন। এটা বলতে আমি এটাই বলবো যে উনি সাধারণ মানুষের সাথে খুব মিশে যেতেন। সাধারণ মানুষের দুঃখ দুর্দশায় যখন কাউকে খুব খারাপ অবস্থা দেখতেন, তাহলে তার সবার আগে দেখা যেত আমার মা ছুটে যেতেন তাকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দেওয়া, মেন্টাল সাপোর্ট দেওয়া। তো এইগুলো আমি আসলে মূলত ফ্যামিলি থেকেই পেয়েছি। এবং পরবর্তীতে দেখা গিয়েছে আমি ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে যখন এসছি তখন, এবং এখানে আরেকটা বিষয় একটু উল্লেখ করতে চাই, সেটা হলো যে আমার বাবা যেহেতু নিজে ব্যক্তিগতভাবে রাজনীতিবিদ ছিলেন, ওনার মনের ভিতরে একটা অনুপ্রেরণা, ভিতরেও একটা বিষয় মনে কাজ করতেন যে ওনার একটা সন্তানকে উনি রাজনীতিবিদ বানাবেন। যে সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে ছোটবেলা থেকেই শুনতাম আব্বা বলতেন যে আমার মেয়েকে আমি রাজনীতিবিদ বানাবো। আমার মাও খুব হিস্ট্রি পড়তেন, তো আমার মা বলতেন আমার মেয়েকে আমি রাজিয়া সুলতানার মতো বানাবো, বাবা বলতেন যে ফাতেমা জিন্নার মতো বানাবো, এরকম বলতেন। আর আমার মা বলতেন আমার ছেলেকে আমি ডাক্তার করব, ও মানুষের সেবা করবে, আমার মেয়েকে রাজনীতিবিদ বানাবো, সেও মানুষের সেবা করবে। মূল টার্গেটটা ফ্যামিলির টার্গেট ছিল যে প্রফেশনে থাকো না কেন, মূল কথা হলো যে মানুষের সেবা করা। তো এইভাবে পরবর্তীতে দেখা গেল যে বাবা আমাকে একদম ছোটবেলা থেকেই তৈরি করতে এরকম একটা বিষয় হলো যে আমাদের ওখানে মাদারীপুর কিন্তু খুব কালচার, বিশেষ করে আমার চরমুগুড়িয়া যেটা, ওটা খুবই কালচার্ড এরিয়া। ওখানে একদম আমরা দেখেছি ছোটবেলা থেকে স্কুলগুলাতে বিভিন্ন কম্পিটিশন হতো। প্রথম আমার যেটা স্টার্ট হয়েছে সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে আলোচনা সভা। তখন আমি ক্লাস 8-এ পড়ি। আমার বাবা কি করলেন, আমি এসে বললাম বাবা, আব্বা এরকম কিন্তু আমার স্কুলে একটা কম্পিটিশন হচ্ছে। বলছি ঠিক আছে, তুমি এটাতে অবশ্যই অংশগ্রহণ করবা। আমি তো কিছু পারি না। বলছি আমি তোমাকে রেডি করে দিব। আমার বাবা নিজে স্ক্রিপ্ট লিখলেন এবং পরবর্তীতে আব্বা কি করলেন, আমাকে ওটা মুখস্থ করালেন, করে আবার একটা টুলের উপরে দাঁড় করিয়ে তারপরে উনি রিহার্সাল দিলেন। বলছে তুমি মনে করো এখানে তোমার শিক্ষকরা আছে, এখানে তো স্টুডেন্টরা আছে, তোমার সিনিয়র যারা আছে তারা আছে, তুমি তার মধ্যে, তুমি কিন্তু একটু নার্ভাস হবে না, তুমি সুন্দরভাবে। তা আমাকে ওইটা একদম মুখস্থ করিয়ে আবার রিহার্সাল দেওয়া হলো। পরবর্তী দেখা গেল যে আমি ওই আলোচনা অনুষ্ঠানে ফার্স্ট হলাম। এই আমার প্রথম স্টার্ট শুরু হলো। এর পরবর্তীতে হয়েছে আমাদের ওই এরিয়াতে 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর কলেজ এবং স্কুলগুলোর মধ্যে কম্পিটিশন হতো, বক্তব্যের বিভিন্ন প্রতিযোগিতা হতো, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা হতো, গানের প্রতিযোগিতা হতো।
নাচের হতো এবং তার মধ্যে দিয়ে আবার একটা বক্তব্যেরও প্রতিযোগিতা হতো। তা আব্বা কি করতেন, আমাকে প্রত্যেকটা ওই অনুষ্ঠানে বক্তব্যতে অ্যাটেন্ড করাতেন এবং নিজেই স্ক্রিপ্ট লেখাতেন, নিজেই ওটা পড়াতেন। তো এইভাবেই আমি মূলত এই যে সাহস সঞ্চয়, তারপর পরবর্তীতে যখন আমি ইডেন কলেজে আসি, এসেই আমি দেখলাম যে ইডেন কলেজে ছাত্রী সংসদ নির্বাচন হয়েছে। এটা ছিল, ডেটটা ছিল 1986 সাল। তো তখন এসে দেখলাম যে কলেজে সংসদ নির্বাচন। তারপরে আমি কোনো কিছু ডান বাম না তাকিয়ে, যেহেতু ফ্যামিলির এরকম একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি এসে এই সংসদ নির্বাচনে মানে কাজ শুরু করে দিলাম। সেই আমার আসলে মূলত রাজনীতির স্টার্ট শুরু হয়েছে। তো সেখান থেকেই আমি বলবো যে অনুপ্রেরণা বলতে যেটা বলি, যে সেটা হলো যে আমার ফ্যামিলি হচ্ছে আমাকে এই অনুপ্রাণিত করেছে। পরে এখানে এসে তাও আমি ওইভাবে যে রাজনীতিতে থাকবো, রাজনীতি আমার সবকিছু এরকম না, রাজনীতি করবো এরকম একটা প্ল্যান ওরকম না। কিন্তু দেখা গেল যে ওই যে বাবার যে মানে কি বলবো, বাবা যে অনুপ্রেরণা দিয়েছে, বাবার যে ইচ্ছা, ওটাও আমার ভিতরে মানে ভালোভাবে গেঁথে আছে। আর একটা হলো আমার মা যে জনসেবা, যেটা এই দুটা মিলিয়ে, দুটা মিলিয়ে দেখা গেল কি আমিও ঠিক একই কাজগুলা শুরু করলাম। যেটা হলো যে কলেজে এসে দেখা গেল যে মেয়েদের, আমি হোস্টেলে উঠলাম, মেয়েদের নানা সমস্যা জর্জরিত। প্রথম যে সমস্যাটা ছিল, যে ইউনিয়ন বিশ্ববিদ্যালয় কলেজ দেশের সবচেয়ে বৃহৎ কলেজ, এবং তখন ইডেন কলেজের 3টা হোস্টেল ছিল, কিন্তু হোস্টেলের মেয়েরা বের হতে পারতো না লোকাল গার্জিয়ান এবং স্থায়ী গার্জিয়ান না হলে। তারা 3 মাস কেন, 6 মাস কেন, 1 বছরও তারা কিন্তু বের হতে পারতো না তাদের সিগনেচার ছাড়া। তো এইটা একটা মেয়ের জন্য কত দুঃসহ একটা বিষয়, যে গার্জিয়ান আসবে, সে আসলে তাকে নিয়ে বাইরে যাবে, সে তার ছোটখাটো মার্কেটিং আছে, মেয়েদের তো নানা রকমের প্রয়োজনীয় জিনিস দরকার, সেটাও মানে গার্জিয়ান ছাড়া করতে পারবে না। এটা হলো বিরাট সমস্যা ছিল। পরবর্তীতে দেখা গেল ডাইনিং সমস্যা, সিটের সমস্যা, ভর্তির সমস্যা, এই সব সমস্যায় জর্জরিত একটি প্রতিষ্ঠান। এবং এই সব সমস্যার সমাধান করবার জন্য আমি একজন ব্যক্তি যে সবসময় মেয়েদের কাছে ছুটে যেতাম। তো এইটা আসলে মূলত কোনো রাজনীতি না, কিন্তু ওই যে ওটা ছিল যে বিএনপির কোনো ছাত্র দলের কোনো প্রোগ্রাম দেখলেই আমি সেখানে চলে যেতাম, কোনো নেতৃত্বের কারণে না, এটা আমার মনের টান থেকে আমি যেতাম। একটা পর্যায়ে সবাই দেখলো যে আমি এত বেশি পপুলার, এত বেশি মেয়েদের কাছে, তখন ছাত্র দলের মেয়েরাই সব একত্রিত হয়ে বললো, তোমাকে এই কলেজের দায়িত্ব নিতে হবে। তো আমি বললাম যে আমি দায়িত্ব নিব আমার ফ্যামিলি থেকে। তখন আমার ভাই ছিলেন আমার মূলত পার্মানেন্ট গার্জিয়ান। তো আমার ভাইয়ের পোস্টিং, আমার ভাইয়ের ডাক্তার ছিলেন, ডেন্টিস্ট, উনি গভর্নমেন্ট বিসিএস ডাক্তার ছিলেন। তো ওনার পোস্টিং ছিল গোপালগঞ্জে। তো উনি আমাকে মানে দেখা যেত যে প্রতি সপ্তাহে আসতেন, কোনো সপ্তাহ মিস করলে হয়তো 15 দিন পরে আসতেন। তো আমার ভাই আসলে মূলত আমার টেক কেয়ার করতেন। পরে ওরা সবাই এসে, আমি বলছি না, আমি রাজি হতে পারি, কিন্তু আমার ভাইয়ের পারমিশন লাগবে। ওরা বলে কি, আরে কি বলো, আমরা সবাই মিলে তোমার ভাইয়ের কাছে যাবো পারমিশন দিতে। পরে আমার ভাইয়ার কাছে সবাই মিলে গেল। তো ভাইয়ার কাছে যখন বললো, মনে হলো আমার ভাইয়া খুব খুশি হয়েছেন, কারণ উনি তো জানেন যে ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে একটা বিখ্যাত, এই কলেজের নেতৃত্ব নেয় একটা চারটিখানি ব্যাপার না। আর সেখানে সব মেয়েরা এসে, মানে যেখানে অনেকে নেতৃত্ব নেওয়ার জন্য যুদ্ধ করে, আর সেখানে আমাকে উল্টা নেওয়ার জন্য সবাই রিকোয়েস্ট করছে। তো তখন ভাইয়া বললো যে আমার কোনো আপত্তি নাই, এটা ডিসিশন নেওয়ার দায়িত্ব হলো ওর, ও যদি মনে করে যে ও পলিটিক্স করবে, তো আমি সেখানে আমার সর্বাত্মক সমর্থন থাকবে। তো সেইভাবে আমি বলবো যে এটা আমার পারিবারিকভাবে আমাকে ফুল সাপোর্ট দিয়েছে, আমাকে অনুপ্রাণিত করেছে আমার ফ্যামিলি। প্রথমে আমি বলবো যে এটা আমার মূল অনুপ্রেরণার জায়গা, যে আমার ফ্যামিলি আমাকে রাজনীতি করার জন্য মানে ফ্যামিলি থেকে প্রথমে এসছে। আর দুইটা বিষয় আমি এখানে অবশ্যই উল্লেখ করতে পারি। একটা হলো যে আমার বাবা যখন মাদারীপুর জেলা বিএনপির নেতা ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন মাদারীপুরে আমাদের এরিয়াতেই উনি গিয়েছিলেন। ওটা একটা চরমগড়িয়া হাই স্কুল মাঠে শহীদ রাষ্ট্রপতি, তখন আমি খুব ছোট, আমি মনে হয় কত হবে 6-7 বছর এরকম হবে বয়স। তো আমার আব্বা বললেন কি যে, আব্বা আবার অনুষ্ঠান পরিচালনা করছিলেন, আব্বা বলছেন যে যদি সুযোগ পাই তোমাকে দিয়ে শহীদ রাষ্ট্রপতি মানে জিয়াউর রহমানকে একটা ফুলের মালা দেওয়াবো।
তো আমি তো খুবই এক্সাইটেড যে জিয়াউর রহমানকে আমি দেখবো, ওনাকে মালা দেবো। আমি একটা মালা নিয়ে দাঁড়িয়েও ছিলাম, আমার মনে আছে। কিন্তু এত লোকের লোকারণ্য ছিল যে, আর এত সময়ের স্বল্পতার কারণে আর মালাটা দেওয়া হয়নি। ওটা আমাকে মানে শেষ হয়ে হইল না, শেষ রয়ে গেল রেশ। আমার মনে হয় ওই রেশটা আমাকে সবসময় অনুপ্রাণিত করে। আর আর দি সেকেন্ড থিং হলো যে উম, আমার নানা ছিলেন হলো তখন বিএনপির মহাসচিব ছিলেন কাজী গোলাম মাহবুব। উনি আমার মায়ের মামা ছিলেন। তো উনি যখন মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দায়িত্বে এলেন, মানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পরবর্তীতে উনি যে মাদারীপুরে একটা প্রোগ্রাম করলেন, তার নানা আবার ওখানে গিয়েছিলেন, আমার মাও এই প্রোগ্রাম গিয়েছিলেন, আমিও আমার মায়ের সাথে গিয়েছিলাম। তো এরকম আমার মনে আছে স্টেজের কর্নারে আমাকে বসিয়েছিলেন আমার নানা। মানে অনেকে তো চেয়ারে, কিন্তু আমাকে কর্নারে বসিয়েছিলেন। আমি ওই ফার্স্ট আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কাছ থেকে আমি দেখে আমি কি ফিট পড়ে যাবো, আমি কি পড়ে যাবো না কি করবো। মানে মানুষ যে এত অপূর্ব, এত মানে অ্যাঞ্জেল না, অ্যাঞ্জেলের চাইতে অন্য কিছু যদি মানে এরকম হয়, ও সেটা আমাকে দারুণ মুগ্ধ করেছিল। তখন আমি ওই সময় যে মানুষ এত সুন্দর হতে পারে, আমি তখন নিজে খুবই গর্ববোধ করছিলাম যে আমার বাবা এই দলের একজন মানে কর্মী কিংবা নেতা, সে আর আমি সেই পরিবারের একজন সন্তান। এই তো ম্যাডামের প্রতি আমার মুগ্ধতা শুরু হলো। সেটাও আমি মনে করি এটাও আমার একটা বিরাট অনুপ্রেরণা। যখন আমি ইডেন কলেজে এসে আমি এই দায়িত্ব পাচ্ছি, তখন তো আমার মনে হয়েছে আল্লাহ আমি ম্যাডামের খুব কাছাকাছি থাকবো, ম্যাডামকে আমি করবো। মোট কথা ম্যাডামের এই কি বাহ্যিক সৌন্দর্য এবং তখন পর্যন্ত তো ম্যাডামের ভিতরকার যে এত মানে উদারতা কিংবা আপসীনতা কিংবা দেশপ্রেমিক, এটা তো ওই সময় অতটা উপলব্ধি করি নাই। আমি বলবো যে বাহ্যিক সৌন্দর্যটাই আমাকে বেশি মুগ্ধ করেছিল, ওটাই আমাকে বেশি অনুপ্রাণিত করেছিল যে আমি ম্যাডামের সাথে মানে ম্যাডামের জন্য আমি পাশাপাশি থাকতে পারবো, এই দলই আমাকে করতে হবে। মানে এই ছোট ছোট বিষয়গুলো সব মিলিয়ে আমাকে অনুপ্রাণিত করেছে রাজনীতিতে। আপনার প্রিয় কলেজ ইডেন কলেজ, সেটি হচ্ছে সেন্ট্রাল যে ইউনিভার্সিটির আওতাভুক্ত হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন। তো এটা করলে আসলে ঐতিহ্যবাহী যে ইডেন কলেজ, সেটা আসলে বিলুপ্তি ঘটবে। তো ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? ইতিমধ্যেই এই 7 কলেজ নিয়ে একটা আন্দোলন শুরু হয়েছে এবং এখানে তো কারেন্ট ছাত্রছাত্রীরা তো করছেই। ইভেন আমার মনে আছে আমি তো এখন আপনি জানেন সারা বাংলাদেশে আসলে আমরা সবাই যারা দীর্ঘদিন রাজনীতি করছি, দীর্ঘ 17 বছর পর আমরা খুব এক্সাইটেড একটা বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আমরা পার্টিসিপেট করব। আমি 2008 সালে সরাসরি নির্বাচন করেছি, এবারও আমি নির্বাচন করতে চাই। সে কারণে আমি এলাকা নিয়েই কিন্তু ভীষণভাবে ব্যস্ত। তো এর মধ্যে থেকে আমাকে বারবার করে কলেজের টিচাররা, কলেজের সাবেক স্টুডেন্টরা এবং বর্তমান যারা, এরা সবাই সারাক্ষণ খালি আমাকে নক করছে যে আপনাকে আসতে হবে, কলেজ বাঁচাতে হবে, এরকম একটা। তো আমি আসলে শত ব্যস্ততার মাঝেও আমি চিন্তা করছিলাম কি হয়েছে যে কলেজে এখন আমাকে ছুটে যেতে হবে বাঁচানোর জন্য। পরবর্তীতে তো সব একটু ঘেটে টেটে দেখলাম যে যেই কাজগুলা মানে এসছে, এটা তো একটা ভয়ঙ্কর বিষয়। কারণ কি ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ হলো আমার সবচেয়ে দুর্বল জায়গা, আমার সবচেয়ে গর্বের জায়গা। কারণ এই ইডেন কলেজই আমাকে আসলে বিখ্যাত করেছে। হ্যাঁ, ইডেন কলেজ এমন ছিল যে আমি ধরেন ইডেন কলেজে 86-এ মানে ভর্তি হয়েছি, আর 97-এ আমি ইডেন কলেজ থেকে বের হয়ে আসছি। প্রায় 10 বছর আমি ইডেন কলেজে কখনো ছাত্র দলের একজন কর্মী হিসেবে, কখনো ছাত্র দলের কনভেনার হিসেবে এবং কখনো নির্বাচিত ভিপি হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে সারা বাংলাদেশে কোথাও কোথাও এমনও হয়েছে যে ইডেন কলেজ মানে বলতে গিয়ে আমাকে বলেছে ইডেন জেরিন খান। হ্যাঁ, মানে কলেজের সাথে আমি এরকম মিশে গিয়েছিলাম। তো সেই কারণে ইডেন কলেজের বিষয়টা আমি, আর ইডেন কলেজে আমি এই ভিপি ছিলাম হলো 91 থেকে 97 পর্যন্ত।
এই 91 থেকে 97 পর্যন্ত অবিশ্বাস্য, মানে আমি এই যে একটা বিষয় বলতে হয় যে তখন শিক্ষামন্ত্রী যিনি ছিলেন জমিরুদ্দিন সরকার, উনি আমার আব্বার ক্লাসমেট ছিলেন। আব্বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লতে ফার্স্ট পার্ট করেছেন, তখন উনিও ওই লয়ের স্টুডেন্টই ছিলেন। তো সেই কারণে উনি আমাকে অনেক স্নেহ করতেন। তো যে এটা একটা বিষয়। আর হলো যে আমার নিজস্ব ধারণা ছিল যে যেমন আমার ভাই, যখন আমি ভিপি হই তখন আমার ভাই আমাকে একটা কথা বলেছিলেন যে মানুষের জীবনে সবসময় কিন্তু সুযোগ আসে না, যে সুযোগ আসলে সেটাকে প্রপারলি কাজ করতে হয়। তো তখন আমি জিজ্ঞেস করছি কি করতে হবে, তো বলছে যে তুমি এই যে সুযোগ আসছে এটার মধ্যে তোমাকে এর মধ্যে দিয়ে তোমাকে বেঁচে থাকতে হবে, বিখ্যাত হতে হবে। আমি বলছি কি করা যায়, বলে যে তুমি যত একটা করো, হয়তো সারা বাংলাদেশ নিয়ে যদি চিন্তা করো তাহলে তোমার পক্ষে হয়তো বা তুমি যা করছো সেটা তুমি চোখে দেখতে পারবা না কিংবা উপলব্ধি করতে পারবা না। তুমি যদি নির্দিষ্ট কোনো জায়গা বেছে নাও, যেমন নিতে পারো তোমার জন্মস্থান, যেমন নিতে পারো তুমি গ্রেটার ফরিদপুর, এরকম একটা যদি মানে ছোট এরিয়া বেছে নাও, যে এই এরিয়ার ভিত্তিক তুমি যত তোমার কাছে রিকোয়েস্ট আসবে সেই কাজগুলো তুমি বৈধ যত কাজ আছে তুমি সেগুলা তুমি সমাধান করার চেষ্টা করবা। তা আমি কি করেছি, ওটা আমার ভাইয়ার ওই সাজেশনটা, মানে ভাইয়া এখন বলতে পারেন যে আমার অ্যাডভাইজার, মানে আমি এখন ওনার কাছ থেকেই আসলে পরামর্শ নিই, হ্যাঁ বুদ্ধি পরামর্শ নিই। উনি আমাকে আমার গাইডার, আমাকে গাইড করেন। তো তখন আমার ভাইয়া বললেন যে, তখন আমি ওটা মাথায় নিলাম, নিয়ে আমার মাদারীপুর থেকে যত মেয়ে ইডেন কলেজে ভর্তি হওয়ার জন্য কিংবা হোস্টেল সিটের জন্য এসছে, আমি কিন্তু মানে তাদেরকে সম্পূর্ণ বৈধভাবে যা যা করণীয়, অনেক সময় হয়েছে আমি আমার নিজের পকেট থেকে টাকা দিয়ে আমি ফর্ম কিনে রেখেছি। অনেক সময় এমন হয়েছে হোস্টেলের সিটের জন্য আসতে দেরি হয়েছে, আমি আগে ভাগে যে ব্যবস্থা করা দরকার সেটা করেছি। তো এরকম করে আমি প্রথমে আমার মাদারীপুরের যত মেয়ে এসছে সেই কাজগুলো করেছি এবং পরবর্তীতে ফরিদপুরে। এই জন্য মানে আমি বলবো যে দৃশ্যমান আমি পরবর্তীতে দেখেছি যে অনেক কিছু। এখন আমি দেশ বিদেশে গেলে অনেক মেয়ে এসে বলে যে আপনি আমাকে ভর্তি করেছিলেন, যে কারণে আমার দেখা গিয়েছে একটা গরিব পরিবারের মেয়েটা হয়তো মেধাবী, যে কারণে সে ইডেন কলেজে, এবং আমাকে দেখে যে আমাদের ভিপি তো মানে আমাদের এরিয়া ভিপি তো আমাদের গেলেই উনি ভর্তি করে দিবে, ওই আশা নিয়ে এসছে। এবং আমি সত্যি সত্যি ওকে ভর্তি করেছি, এবং ভর্তি করার কারণে ও দেখা গিয়েছে ও হলে থেকেছে, এই করেছে, একটা বুয়েটের পাশেই যে একটা বুয়েটের ছেলের সাথে হয়তো অ্যাফেয়ার হয়েছে, বিয়ে হয়ে গিয়েছে, অথবা পছন্দ হয়েছে, মেয়েটা হয়তো সুন্দরী, পারিবারিকভাবে বিয়ে হয়েছে, দেখা গিয়েছে যে ওই পরিবারটাই অনেক সমৃদ্ধ হয়েছে। এইভাবে অনেক কিন্তু আমূল পরিবর্তন হয়েছে। তো এখন আমার ভালো লাগে যে এরকম আমি দেশ বিদেশে যাচ্ছি কিংবা ঢাকাতেই অনেক জায়গায় যাচ্ছি, যারা অনেক ক্ষেত্রে অর্থনৈতিকভাবে এইভাবে অনেক ভীষণ ভালো পজিশনে আছে। তো এটা একটা বিষয় আছে। এখন হয়েছে কি, আমি যেটা বলতে চাই সেটা যে এই যে 7 কলেজ নিয়ে যখন এই ধরনের প্রশ্ন আসে, যেমন ও আমাকে বলেছে প্রথম যে দেখেন যেটা করছে যে ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের নাম থাকবে না এবং এখানে কো-এডুকেশন হবে, এটা তো মানে চিন্তায় অ্যাবসার্ড, এটা চিন্তাই করা যায় না। কারণ আমি জানি যে এই কলেজে এখনো অনেক পরিবার আছে। আমি আমার ব্যক্তিগত পরিবারই বলি, যেমন ধরেন আমি যদি রাজশাহী ইউনিভার্সিটির জন্য চেষ্টা করতাম, চিটাগং ইউনিভার্সিটির জন্য চেষ্টা করতাম, আমি কিন্তু ভর্তি হতে পারতাম, আমার যে রেজাল্ট ছিল। কিন্তু আমার বাবা মা চায়নি যে আমি অত দূরে গিয়ে পড়াশোনা করি। তারা চেয়েছে যে মেয়েটা সবচেয়ে সিকিউর থাকবে, ইউনিয়ন বিশ্ববিদ্যালয় কলেজে মেয়েদের মধ্যে পড়বে। এবং এই কলেজটা তো আসলেই খুবই বিখ্যাত একটি কলেজ। এখান থেকে একটা অনার্স ডিগ্রি নিলে, একটা মাস্টার্স ডিগ্রি নিলে সেটার কিন্তু এখান থেকে অসংখ্য বিসিএস কম্পিটিশনে যারা ভালো করে। তো সেই কারণে কিন্তু এরকম ধরেন আমার পরিবার তো অনেক আধুনিক পরিবার ছিল, আর অনেক পরিবার আছে আমাদের, যেহেতু আমরা আমাদের দেশের 80 না 90% মানে ইসলাম ধর্মাবলম্বী, এখানে কিন্তু ধর্মীয় কিছু আছে, বাইন্ডিংস আছে, যারা চায় যে তাদের মেয়েটা কো-এডুকেশন না পড়ে, হ্যাঁ তারা এই মেয়েদের এই আলাদা যে প্রতিষ্ঠান আছে সেখানে পড়াশোনা করুক, এরকম কিন্তু অনেক আছে। সেই কারণে আমি বলবো যে এই যে শোনা যাচ্ছে যে কো-এডুকেশন হবে, অথবা এই যে ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ, এটা তো মানে
আমি বলবো যে এটা হলো একটা ঐতিহাসিক কলেজ, যেটার একটা ঐতিহাসিক একটা পরিচিতি আছে, এবং সেটা কোনো অবস্থাতেই কেউ এটা ধ্বংস হয়ে যাক কিংবা এটার অস্তিত্ব হারিয়ে যাক, এটা আমার মনে হয় কেউ চাইবে না। সেই কারণেই এই ধরনের চিন্তা চেতনা যারা করছে তারা, আমি মনে করি যে এটা নিজেদের স্বার্থ হাসিল করবার জন্য করছে। আর আরেকটা হলো কি, যে এই 7 কলেজ নিয়ে আমরা যারা সাবেক 7 কলেজে যারা ভিপি ছিলাম, আমরা কিছুদিন আগে একটা প্রেস ক্লাবের সামনে একটা প্রতিবাদ মানববন্ধন করেছিলাম। তার পরবর্তীতে আমরা একটা স্মারকলিপি দেওয়ার জন্য ওই শিক্ষা উপদেষ্টার কাছে গিয়েছিলাম। তিনি আমাদেরকে যেটা বললেন সেটা খুবই, আমি মনে করি, আশাজনক। তিনি বলছেন এরকম ধরনের কিছুই হবে না, আমরা যা কিছু করব আমরা আলোচনার ভিত্তিতে করব। এই ধরনের যারা বলছে এটার কোনো ভিত্তি নাই, এটা ভিত্তিহীন একটা বিষয়। তবে আমি জানি এটা ওই শিক্ষা উপদেষ্টাকে আমরা বলেছিলাম যে এটার ভিত্তি নাই, এটা আপনি বলছেন, কিন্তু আমরা কিন্তু দৃশ্যমান অনেক কিছু দেখছি। যেমন দেখছি, শুনছি যে এখন এখন তো আপনি জানেন যে নানা ধরনের ষড়যন্ত্র চক্রান্ত বিভিন্নভাবে শুরু হয়েছে নির্বাচনকে বানচাল করবার জন্য। তো 7 কলেজের এখানে যদি একটা অরাজকতা বিশৃঙ্খলা করতে পারে, এটা একটা জাতীয় পর্যায়ে একটা বিরাট বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে একটা গ্রুপ নাকি অলরেডি ভিসিটিসি রেডি করে ফেলেছে, এবং কে ভিসি হবে, কে প্রো ভিসি হবে, এসব কথা বলে টলে অথবা বিভিন্ন যে মানে বিভাগ হবে, সেই জায়গায় ডিন কে হবে, এইগুলার জন্য নাকি অলরেডি অনেকে টাকা পয়সাও মানে করছে, মানে আদান প্রদান হচ্ছে, এই ধরনের ঘটনাও হচ্ছে। তা আমি মনে করি যে শিক্ষা উপদেষ্টার কথায় আমরা আস্থা রাখতে চাই, কিন্তু পাশাপাশি যে এটা নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে, সেই ব্যাপারেও আমরা বলছি আপনি কিন্তু ভীষণভাবে সজাগ থাকেন এবং সচেতন থাকেন, যে এই ধরনের কেউ যেন কোনো মানে অরাজকতা বিশৃঙ্খলা কিংবা এই যে টাকা পয়সার লেনদেন এগুলা যেন না হয়, সেই ব্যাপারে আপনাকে পদক্ষেপ নিতে হবে। তো তিনি আশ্বস্ত করেছেন যে কোনো কিছুই হবে না। করার আগে তিনি যেমন টিচারদের সাথে কথা বলবেন, তিনি যেমন আমাদের মতো যারা সাবেক ভিপি জিএস মানে পর্যায়ে যারা ছিলাম তাদের সাথে কথা বলবেন, এবং তিনি বলেছেন প্রয়োজনে মানে বর্তমান যে ছাত্র প্রতিনিধি আছে তাদের সাথে কথা বলে তারপরে ফাইনালি তিনি ডিসিশন নেবেন। তা আমরা মনে করি যে আমরা সেই প্রধান মানে শিক্ষা উপদেষ্টার কথায় আস্থা রাখতে চাই, এবং সেটাকে আস্থায় রেখেই আমি মনে করি যে এই ধরনের কোনো পদক্ষেপ তিনি নেবেন না। বর্তমান সময়ে আমরা দেখেছি যে নারীরা বেশ রাজনীতিতে আসছেন, অনেক দারুণ দারুণ নেতৃত্ব আমরা দেখতে পাচ্ছি। আপনাদের দল যদি ক্ষমতায় আসে 2026 নির্বাচনে, সেক্ষেত্রে আপনারা আসলে নারীদের এই যে রাজনীতি করার সুযোগটা বা তাদের কিভাবে আপনারা উৎসাহিত করবেন? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় বাংলাদেশের সব সেক্টরে মেয়েরা এগিয়েছে, শুধুমাত্র পলিটিক্স ছাড়া। আমার একটা যেমন ছিল, প্রত্যাশা ছিল, এবং আমি খুবই হোপফুল ছিলাম, সেটা হলো যে 2024-এর যে গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানে যেভাবে ছাত্রদের সাথে যেভাবে ছাত্রীরা ভূমিকা নিয়েছে সমানে সমান, আমি তো এত এক্সাইটেড হয়েছি, মানে এতটাই হয়েছে, কারণ আমরা তো ছাত্র রাজনীতি করে এসেছি, ছাত্র রাজনীতি থেকে আসা। আমরা যখন দেখি যে ছাত্রীরা অনেক বেশি মানে উৎসাহী হয়েছে রাজনীতি করতে, সেটা তো আমাকে অনুপ্রাণিত করে। তো আমার কিন্তু খুব প্রত্যাশা ছিল, কিন্তু এখন তো আমি আবার ঠিক যেমন আমি খুবই হোপফুল হয়েছি, এখনই আমি কিন্তু খুবই মানে হোপলেস হয়েছি, কারণ এখন আমি সেই সমস্ত ছাত্রীদের কিন্তু দেখতে পাচ্ছি না। সেই সমস্ত ছাত্রীরা যারা স্লোগানে মুখরিত করেছিল, যারা প্রত্যেকটা আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেছিল, এবং দেখেছি গাড়ি আটকিয়ে দিয়েছে, কিভাবে পুলিশের সামনে গিয়ে দাঁড়িয়েছে, তো সেই সমস্ত ছাত্রীদেরকে কিন্তু দেখতে পাচ্ছি না। কখনো কি আপা তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন যে কোথায় আছে, হারিয়ে গেছে কিনা তারা?
কখনো কখনো তো ধরেন আমার তো একটা বিরাট দায়িত্ব আমি আছে। একটা সংগঠনের দায়িত্বে আছি। আমার সংগঠনেরই বিরাট দায়িত্ব পালন করতে হচ্ছে। এর মধ্যে দিয়ে নির্বাচনের একটা বিষয় আছে, সেটা তুই করেছে। কিন্তু আমার সংগঠন থেকে ছাত্র রাজনীতিতে যারা আছে, ছাত্রী নেত্রী যারা আছে, ওদেরকে কিন্তু এগুলার দায়িত্ব দেওয়া হয়েছে আমি শুনেছি। ওরা দায়িত্ব পালন করছে, কিন্তু আমি তো মহিলা দলের, আমাকে যদি ওই ধরনের দায়িত্ব দেন তাহলে তো আমি অবশ্যই সেটা করব। আমাদের প্রত্যেকেরই তো আলাদা আলাদা দায়িত্ব ভাগ করা আছে, আমি সেই দায়িত্বের বাইরে গিয়ে আমি কিছু কখনো করতে চাই না। আমাকে যদি এই দায়িত্ব দেওয়া হয় যে একজন সাবেক ছাত্রী, মানে ছাত্র নেত্রী হিসাবে, আমি অবশ্যই এই দায়িত্বটা পালন করতে পারলে আমি গর্ববোধ করব। তো আমার সেটা সত্যিকার অর্থে হয়ে ওঠে নাই, যেহেতু আমি দায়িত্বপ্রাপ্ত হই নাই। আমি দেখেছি যে ছাত্র রাজনীতিতে যারা এখন আছে ওদের উপরে এই দায়িত্বটা পড়েছে, তো আমি আশা করি যে ওরা সঠিকভাবে এই দায়িত্ব পালন করেছে। আপনি তো 2026 সালের নির্বাচনে প্রার্থিতা চাচ্ছেন বা করার ইচ্ছা পোষণ করেছেন, তো সেক্ষেত্রে যদি আপনি নির্বাচিত হন, এই যে নারীরা, এদের জন্য আসলে আপনি প্রথম কি কি পদক্ষেপ নেবেন? সত্যি কথা আমি বলি, দেখেন আমি হলো 3টা সেক্টরে কাজ করতে চাই। কারণ আমার দীর্ঘ প্রায় 40 বছর হতে চললো আমি রাজনীতিতে আছি। আমার উত্থান কিন্তু ছাত্র রাজনীতি থেকে। তো আর হলো কোথায়? ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ, যেখানে আমি 10 বছর কাটিয়েছি। আমি মেয়েদের যে সমস্যা, ছাত্রীদের যে সমস্যা আমি বুঝতে পারবো, আমার মনে হয় বাংলাদেশের আর কোনো নারী নেতৃত্ব বুঝতে পারবে বলে আমি বিশ্বাস করি না। কারণ আমি ওদের সাথে এই 10 বছর প্রতিটা সময়, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত থেকেছি, এবং বাংলাদেশের সবচাইতে বেশি মেয়ে যেখানে পড়াশোনা করেছে তাদের সাথে থেকেছি, তাদের সমস্যার সমাধান করেছি। কাজেই আমার অভিজ্ঞতা সবার চাইতে বেশি। এটা একটা। আর একটা হলো যে এর পরবর্তীতে আমি মহিলা দলও প্রায় কিন্তু 10 বছর যাবৎ করছি। সেই কারণে আমি বলবো যে নারীদের ব্যাপারে আমি জানি কোন কোন জায়গায় নারীদের কাজ করতে হবে। আর সেকেন্ড থিং হলো যে আমি আমার মাদারীপুর, যেখানে আমার জন্মস্থান, আমি মাদারীপুরের জন্য যা কিছু ভালো সেগুলো করতে চাই। আর থার্ড হলো যে আমি সহশিক্ষা বিষয়ক সম্পাদক। যেহেতু আমি ছাত্র রাজনীতি থেকে আসা, এই শিক্ষার সাইডে করবো। তো এইবার আসি যে এই 3টা যে আমি বেছে নিয়েছি, এবং এই 3টা ক্ষেত্রেই আমি যদি সুযোগ পাই, আমার দল যদি ক্ষমতায় আসে, আমাকে যদি সুযোগ দেন মানে কাজ করার, তাহলে আমি এই 3টা জায়গায়, এই 3টা সেক্টরে আমি কাজ করব। তো এবার নারীদের বিষয়ে আমি বলতে চাই, দেখেন নারীদের কিন্তু হাজারো সমস্যা। যেমন ধরেন নারীদের একদম তৃণমূল নারীদের যেটা হয় যে ডোমেস্টিক ভায়োলেন্সের তারা শিকার হচ্ছে। শুধুমাত্র তৃণমূলে বলবো না, এটা উচ্চ মানে সমাজ ব্যবস্থা যেখানে আছে সেখানেও কিন্তু আছে। এটা ফার্স্ট হলো ডোমেস্টিক ভায়োলেন্সের থেকে মেয়েদেরকে মুক্ত করার জন্য চেষ্টা করব। সেকেন্ড হচ্ছে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। নারীরা কিন্তু অর্থনৈতিকভাবে বাংলাদেশে এখনো ভীষণভাবে দুর্বল। হ্যাঁ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান গার্মেন্টস সেক্টর করে তিনি কিন্তু তৃণমূলের নারীদেরকে মানে প্রোভাইড করার জন্য এখন প্রায় 1 কোটির মতো নারীরা ওখানে কাজ করে অর্থনৈতিকভাবে। তারা একদম নিম্ন পর্যায়ে, কিন্তু তারা কিন্তু অর্থনৈতিকভাবে কেউ যদি স্বাবলম্বী হতে পারে, কিংবা কোনো মহিলা যদি ইনকাম করতে পারে, তাহলে সে কিন্তু তার মতামতটা ব্যক্ত করতে পারে। তো আমি মনে করি একদম তৃণমূল পর্যায়ে এটা। আরেকটা বিষয় কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিলেন, সেটা আমি বলবো যে যেটা কারণে এখন যেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটার জন্য নোবেল লরিয়েট হলেন, নোবেল অ্যাওয়ার্ড পেলেন ক্ষুদ্র ঋণের জন্য, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানও কিন্তু এটার উদ্যোক্তা ছিলেন। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু আপনারা জানেন যে তার 3 বছরের যে শাসন ছিল, সুশাসন ছিল, সেখানে কিন্তু তিনি যে কাজটি করতেন, একদম গ্রামে গঞ্জে প্রতিটি ঘরে ঘরে তিনি ছুটে যেতেন, এবং গিয়ে ওই প্রতিটি ঘরে গিয়ে প্রতিটা নারীর সাথেও কিন্তু তিনি সাক্ষাৎ করতেন, কথা বলতেন, এবং বলতেন যে আপনারা এই করেন কি জানি, আপনার বাড়ির
পাশের এই যে যে জায়গাটুকু আছে এখানে গাছ লাগান। তারপর বলতেন হাঁস মুরগি লালন পালন করেন। তারপরে বলতেন যে আপনাদের পুকুর আছে, পুকুরে মাছ চাষ করেন। তো তখন বলতেন আমরা এইগুলো করবো, এর জন্য তো টাকা দরকার। তো বলতো যে না, আপনাদেরকে ক্ষুদ্র ঋণ দেওয়া হবে, আপনারা এটা নিয়ে আপনারা এই কাজগুলো করেন। তো এটা হলো। তারপরে তিনি কিন্তু আবার মেয়েদেরকে স্বাবলম্বী করার জন্য আনসার, বিডিপি, ইভেন দেখা গিয়েছে কূটনীতিক হিসাবেও কিন্তু নারীদেরকে তিনি অগ্রাধিকার দিয়েছেন। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো ইতিহাস সৃষ্টি করেছেন, যে এই মডেল কিন্তু শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে মানে নিচ্ছে। সেটা হলো যে তিনি এই যে মেয়েদের, পুরো ছেলেদের সাথে সাথে মেয়েরা, আমার নিউ জেনারেশন যাতে সমানভাবে তাল মিলিয়ে চলতে পারে, সে কারণে তিনি কি করলেন, প্রথমে মেয়েদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করলেন। প্রথমে ম্যাট্রিক, পরবর্তীতে ইন্টারমিডিয়েট বিনা বেতনে, এবং উপবৃত্তি চালু করলেন। সে কারণে কিন্তু এখন দেখেন ইন্টারমিডিয়েট পর্যন্ত কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ছেলেদের চাইতে কিন্তু মেয়েরা বেশি সংখ্যায়। এই ইন্টারমিডিয়েটের পরে অনেক ঝরে যাচ্ছে, কিন্তু ইন্টারমিডিয়েট পর্যন্ত কিন্তু এই কাজগুলো করেছেন। তো আমি মনে করি যে বিএনপি যদি ক্ষমতায় আসে হয়তো এটা আরও বৃদ্ধি হবে, ডিগ্রি পর্যন্ত করা হবে, অথবা মাস্টার্স পর্যন্ত করা হতে পারে। তো সেই সুযোগ যদি দেওয়া হয় তাহলে আমি মনে করি এই যে ইন্টারমিডিয়েটের পরে যে ঝরে যাচ্ছে সেটা কিন্তু থাকবে না। দেখা যাবে যে এই বিনা বেতনে পড়ার কারণে তারা মাস্টার্স পর্যন্ত, এবং মাস্টার্স পর্যন্ত যদি কোনো মেয়ে পড়াশোনা করতে পারে তাহলে তো সে স্বাবলম্বী। তাই পরবর্তীতে সে একটা ভালো জব পাবে, সে জব না হলেও সে নিজেই উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারবে তার মেধা দিয়ে। তো এই কাজগুলা আমি আমার মানে সরকারকে সব ধরনের সহায়তা করব। আর একটা বিষয় হলো, আমি যেটা দেখেছি দেশ বিদেশে ঘোরার একটা সুযোগ হয়ে, সেটা কিন্তু আপনি জানেন যে পৃথিবীর সব জায়গায় বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ কি জানেন? বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানব সম্পদ। আপনি উন্নত দেশগুলোতে যান, সেখানে দেখবেন বিরাট ক্রাইসিস, তাদের নিউ জেনারেশন আসছে না। অথচ আমরা কিন্তু আমাদের নিউ জেনারেশনকে ঠিকভাবে যদি প্রোভাইড করি, সারা পৃথিবীতে আমরা সেটা পাঠাতে পারবো। বিশেষ করে এক্ষেত্রে যদি আমি নারীদেরকে পাঠাতে চাই, সেখানে যদি আমরা তাদেরকে, যেমন ধরেন সারা পৃথিবীতে নার্সের একটা বিরাট ডিমান্ড আছে, আমরা যদি প্রশিক্ষিত নার্স যদি বিদেশে পাঠাতে পারি, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বলেন কিংবা শ্রীলঙ্কা বলেন, তারা যেভাবে প্রশিক্ষণ দিয়ে নার্সদের পাঠাচ্ছে, এবং সেই কারণে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার নার্সরা গিয়ে তারা যে মানে তারা যেভাবে জব পাচ্ছে, এবং যে তারা যে তাদের জবের মধ্যে দিয়ে যে অর্থ পাচ্ছে, সেটা কিন্তু অর্ধেক না, তারও একদম 4 ভাগের 1 ভাগ। মানে বলা চলে যে আমরা যেহেতু স্কিল পাঠাতে পারছি না, মানে কর্মী পাঠাতে পারছি না, সেই কারণে আমাদের যারা যাচ্ছে তারা কিন্তু ওয়ার্ড জব করছে, ওয়ার্ড করছে, ওরা কিন্তু নার্স পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ধীরে করছে। তাই আমরা যদি প্রশিক্ষিত নার্স পাঠাতে পারি তাহলে আমি মনে করি আমাদের রেমিটেন্স আরও ব্যাপক আসবে। আর এই যে যারা যাবে কর্মীরা, তারাও একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকবে, তারাও মানসিকভাবে সবল থাকবে। তা আমি এই কাজগুলা কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে চাই, মানে এই কাজগুলো আমি করতে চাই নারীদের ক্ষেত্রে। এছাড়া আপনি জানেন যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে প্রথমেই কিন্তু তিনি যে কাজটি করবেন, 50 লক্ষ নারীকে ফ্যামিলি কার্ড দিবেন। তো আমি মনে করি এই ধাপে ধাপে এগুলো আরও বৃদ্ধি, এটা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানই বলেছেন যে ধাপে ধাপে এটা আরও বৃদ্ধি হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, সেটা আরেকটা বিষয় হলো, দেখেন আমি অবশ্যই উল্লেখ করতে চাই, সেটা হলো যে আমি যেহেতু মফস্বল থেকে মানে বড় হয়েছি, সেহেতু আমি দেখেছি যে গ্রামের মহিলারা যে কাজটি করে, কারণ অর্থনৈতিকভাবে ভীষণ দুর্বল থাকে, টানাপোড়েনের সংসার থাকে, সে কারণে দেখা যায় কি নারীরা তাদের যখন কোনো রোগে আক্রান্ত হয় তারা কিন্তু ফ্যামিলির কাছে বলে না, কারণ বললেও দেখা যায় যে ফ্যামিলি ওটাকে মানে কোনো রকমের সমাধান দেয় না, কোনো কারণ অর্থনৈতিক টানাপোড়েন তো মনে করে আরে মানে ঘরের নারীটার কোনো গুরুত্বই থাকে না। সেই কারণে সে কিন্তু
ভিতরে ভিতরে তার রোগকে পুষে রাখে এবং একটা সময় দেখা যায় যে ওই রোগে আক্রান্ত হয়েই সে মৃত্যুর মুখে ঢলে পড়ে বিনা চিকিৎসায়। আমাকে এইটা ভীষণভাবে তাড়া করে। সেই কারণে আমি আমার পরিবার আমার আমার মানে গ্রামের বাড়ি যেটা পৈতৃক ভিটা, আমার আরেকটা বাড়ি পরবর্তীতে করা হয়েছে, সেখানে আমি মাদারীপুর গেলে থাকি। আর আমার পৈতৃক ভিটাটা প্রথমে আমি করেছি 2001 সালে, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আমি একটা অংশ আমি শিশু সদনের জন্য দিয়েছিলাম, যেখানে 100 এতিম বাচ্চারা পড়াশোনা করছে। আর একটা অংশে আমি যেটা করেছি সেটা হলো একটা ক্লিনিক করেছি, যেহেতু আমার মা খুব সমাজসেবক ছিলেন, আমার বাবা মার নামে আমি ওই ক্লিনিকটা করেছি, মাকসুদা লতিফ খান ক্লিনিক। সেই ক্লিনিকে আমি যেটা করছি আসলে মূলত আমার মেইন মাথায় ওটাই যে একদম মানে দারিদ্র পীড়িত যে সমস্ত নারীরা আছে, যেহেতু তারা কোনো চিকিৎসা সেবা পায় না, তা আমি ওটা কি করেছি, একজন ডাক্তার রেখেছি এবং সে সপ্তাহে 2 দিন শুক্র এবং শনিবার বিনা টাকায় তাকে চিকিৎসা দিবে এবং প্রাথমিক যে ওষুধ আছে সেটাও বিনা টাকায় দেবে। তবে মানে প্রাথমিক যে তার ট্রিটমেন্টটা ওখানে পেয়ে যাচ্ছে, এই কাজটা করছি। তা আমি মনে করি এইটা আরো ধাপে ধাপে আরো অনেক বাড়াতে পারলে তাইলে এই ধরনের বিনা চিকিৎসায় আমাদের দারিদ্র পীড়িত নারীরা মারা যাবে না। এনসিপির বিষয়ে একটু আসতে চাই আপা, সেটা হচ্ছে যে এনসিপি তারা জানিয়েছেন যে তারা শাপলা প্রতীক ছাড়া নির্বাচনে যাবেন না। একটা রাজনৈতিক দল তারা এরকম একটা পদক্ষেপ নিচ্ছেন এবং একটু যোগ করতে চাই, এনসিপির একজন নেতা তিনি বলেছেন যে ধানের শীষ যদি বিএনপি প্রতীক হিসেবে পায় তাহলে এনসিপি কেন শাপলা পাবে না। তো এক্ষেত্রে আসলে আপনার একজন রাজনীতিবিদ হিসেবে আপনার মতামতটা কি? দেখেন, রাজনীতিবিদদের সবসময় আমি মনে করি একটু ফ্লেক্সিবল হতে হয়, হ্যাঁ, সেকেন্ড অপশন থার্ড অপশন সবসময় রাখতে হয়, কখনো দরজা বন্ধ করে দিতে হয় না কোনো একটা বিষয়কে কেন্দ্র করে দরজা, কারণ কি এখানে অ্যারোগেন্ট হওয়ার কোনো সুযোগ নাই, এখানে সবসময় কিন্তু ফ্লেক্সিবল থাকতে হয়। কারণ আমাকে কখনো মানে হয়তো ফার্স্ট অপশন আমার কাজে দিচ্ছেন, আমাকে সেকেন্ড অপশন রাখতে হয়। আমি নতুন এই দলটির প্রতি আমার আহ্বান থাকবে, ইতিমধ্যে তারা অনেক অ্যারোগেন্ট কাজ কর্মকাণ্ড করেছে, যেটা আমাদের সিনিয়রদের আমি বলবো না, আমাদের দেশকে বিভিন্ন সময় নানা রকমের ভয়ঙ্কর পরিস্থিতিতে মানে মুখোমুখি হয় করেও হয় নাই। সেটা ধরেন যে বিএনপির মতো একটা বৃহৎ একটি দল আছে, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন নোবেল লরিয়েট আছে, সে কারণে হয়তোবা আমরা এখনো উতরে আছি। তো আমি বলবো যে তারা অনভিজ্ঞতার কারণে তারা অনেক কিছু করছে, যেটা আসলে সত্যিকার অর্থে আতঙ্কিত হয়ে যায় বাংলাদেশের জনগণ। কারণ আমরা জানি আমাদের পার্শ্ববর্তী দেশ তারা কিন্তু দীর্ঘ 17 বছর যাদেরকে লালন করেছিল বা পালন করেছিল, এবং আমাদের গণতন্ত্র হত্যা করার ক্ষেত্রে তাদের একটা বিরাট ভূমিকা, এবং এইভাবে মানে ফ্যাসিস্টরা পালিয়ে যাবে এটা তারা কিন্তু সহজভাবে মেনে নেয়নি। তো সেই কারণে, এবং এই ফ্যাসিস্টদের দোসররা তো এখনো অনেকেই বাংলাদেশে রয়ে গিয়েছে। তো সব মিলিয়ে এই যে এনসিপি নানা সময় অনভিজ্ঞতার কারণে নানা কথা বলছে, নানাই করছে, এটা কিন্তু জাতি হিসাবে আমাদেরকে আতঙ্কিত করে। সেই কারণে এই যে শাপলা প্রতীক, আমার থাকবে যে শাপলা প্রতীক, যেহেতু নির্বাচন কমিশনের যে লিস্ট আছে সেখানেই তো শাপলা প্রতীক নাই। আর শাপলা প্রতীক তো আপনি জানেন যে এটা আমাদের যে মুদ্রা আছে সেখানে আছে, তারপরে শাপলা হলো আমাদের জাতীয় ফুল, তারপর পরবর্তীতে আপনার সম্ভবত আর্মিদের ডিজিএফ এর যে প্রতীক সেখানেও শাপলা আছে। এছাড়া আরো অনেক অনেক বিষয় কিন্তু দেখা যাচ্ছে জড়িত। সে কারণে আমার মনে হয় যে এটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করা তাদের ভালো হচ্ছে না, তাতে তাদের লসই হচ্ছে। আমরা জাতীয় পার্টির একটা বক্তব্য নিয়ে কথা বলতে চাই, সেটা আপনি হয়তো আপনার চোখে পড়েছে যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া জাতীয় নির্বাচন সম্ভব না, এরকম একটা কথা আমরা শুনেছি বা সামাজিক যোগাযোগ মাধ্যমেও এটা বেশ ভাইরাল হয়েছে। আপনার আসলে কি মনে হয় এই বিষয়টা, আপনি কিভাবে দেখেন? জাতীয় পার্টিকে নিয়ে কথা বলা আসলে
একটা ওখানে খুব বেশি বলতে ইচ্ছা করে না, কারণ দীর্ঘ 17 বছর যারা গণতন্ত্র হত্যা করেছে কিন্তু ফ্যাসিস্টরা ছিল, তাদের তো একদম সমর্থক ছিল জাতীয় পার্টি, তাদের সহযোগিতা ছাড়া তো এই কাজটি সাধিত হতো না। তো কাজেই জাতীয় পার্টি এখন যত কথাই বলুক, জাতীয় পার্টিও তো অপরাধী। তবে জাতীয় পার্টি অপরাধী এটা যেমন চরম সত্য, ঠিক একইভাবে বিএনপি, আপনি জানেন যে বিএনপি একটা মধ্যবর্তী একটি দল, এবং যেই দলটি গণতন্ত্রে বিশ্বাসী, যেই দলের মূলত কোনো মানে যে দলের মূল হলো যে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এবং কোনো দল নির্বাহী আদেশে ব্যান করা হোক, সেইটা বিএনপি কখনোই সমর্থন করে না। সেই দিক থেকে আমরা যদি বিবেচনা করি, তাহলে জাতীয় পার্টি যেহেতু এখন পর্যন্ত নির্বাহী আদেশ বলেন কিংবা এবং নর্মালিও বলেন, জাতীয় পার্টি এখনো যেহেতু বৈধ একটি দল, সে কারণে আমি মনে করি যে জাতীয় পার্টি যেহেতু বৈধ দল, সেহেতু নির্বাচন করার তাদের সুযোগ আছে। এটা বিএনপি আসলে মূলত যেটা বলতে চাচ্ছে সেটা হলো যে বিএনপি কোনো দল যদি করতে হয়, নিষিদ্ধ করতে হয় কিংবা করতে হয়, সেটা জনগণই করবে। সেটা আমরা দল হিসাবেও করতে পারি না কিংবা নির্বাহী এসব করা ঠিক না। এটা একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে, সেই ইলেকশনের মধ্যে দিয়ে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। তো জনগণ প্রত্যাখ্যান করলেই তো তারা অস্তিত্বহীন হয়ে যাবে কিংবা নিষিদ্ধ হয়ে যাবে। কাজেই সেটা জনগণের হাতেই ছেড়ে দেওয়া ভালো। সেই দিক থেকে বিবেচনা করলে জাতীয় পার্টি বক্তব্য আমরা সমর্থনও যেমন করি না, ঠিক একইভাবে নির্বাহী আদেশে কিংবা জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে না, এটাও আমরা সমর্থন করি না। কারণ যেহেতু জাতীয় পার্টি এখনো বৈধ একটি দল, এবং জাতীয় পার্টি যেহেতু এখনো, যেমন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, জাতীয় পার্টির কার্যক্রম তো নিষিদ্ধ হয়নি। সে কারণে আমি মনে করি যে জাতীয় পার্টি নির্বাচন করার এখনো তাদের যৌক্তিকতা আছে। তারেক রহমান তিনি দেশে আসবেন এরকম একটা গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি, এবং বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম শুনতে পাচ্ছি যে মক্কার হজ করে তিনি চলে আসছেন, অথবা 7 তারিখের মধ্যেই চলে আসছেন। একজন দলের নেত্রী হিসেবে আপনার কাছে আসলে কি তথ্য আছে, উনি কবে আসতে পারেন? এই আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসবেন, গোটা বাংলাদেশি তার জন্য অপেক্ষমান। এবং এটা আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান নিজেই এটা জাতিকে জানাবেন। এটা আমাদের আসলে বলার তেমন কিছু নাই, কারণ আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান কিছুদিন আগে, আমরা তো জানি একজন দলীয় কর্মী হিসেবে তো জানি, কিন্তু তিনি এই যে বিবিসির সাথে যে সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে তিনি কিন্তু স্পষ্ট করে যে আমার বডিটা লন্ডনে আছে কিন্তু আমার আত্মা কিন্তু বাংলাদেশে রয়ে গিয়েছে। কাজে তিনি কিন্তু আমাদের চাইতে অনেক বেশি উদ্গ্রীব বাংলাদেশে আসার জন্য। তো আমি মনে করি যে ইতিমধ্যে আমাদের বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন ভাই কিন্তু বলেছেন যে উনি নভেম্বরের মধ্যেই হয়তো চলে আসবেন। তো প্রত্যাশা করি আমাদের একটা জনাব তারেক রহমান নিজের মুখেই জানাবেন যে তিনি কবে আসবেন। আপনাদের দলের বেগম খালেদা জিয়া তিনি কি এবার নির্বাচন করবেন, বা নির্বাচনে আপনাদের যে প্রচারণা শুরু হবে সেটার উদ্বোধনটা আসলে আপনাদের বেগম খালেদা জিয়া করবেন কিনা? বাংলাদেশের মানুষ আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ারকে এত ভালোবাসেন, এত রেসপেক্ট করেন, শুধু বাংলাদেশ না, আমরা এটা তো ভীষণভাবে গর্ববোধ করি আমাদের প্রাণ নেত্রীর নেত্রীকে মানুষের ভালোবাসা দেখে, এবং এই জন্য তাকে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে। গতকালকেই আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছে, আমরা নিজেরা জানি, কিন্তু তারপর বলছিলেন যে 6 বার তিনি কিন্তু মৃত্যুর দুয়ার থেকে এসছেন। এবং তিনি যদি চাইতেন, ওই সময় ফ্যাসিস্টরা যখন ক্ষমতায় ছিল, তখন যদি তিনি শুধু এইটুকু বলতেন যে না আমি সুচিকিৎসার জন্য চলে যাই, বিদেশে চলে যাই, তাহলে কিন্তু ওরা খুশি মনে দিয়ে দিতেন। হ্যাঁ, তিনি কিন্তু জীবনের বাজি রেখে এই বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে, দলের নেতাকর্মীদের কথা চিন্তা করে নিজের বা জীবন মরণকেও তিনি স্যাক্রিফাইস করেছেন। তিনি হয়তো যে কোনো সময় চলে যেতেন কিংবা যেতে পারতেন, আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রেখেছেন।
আল্লাহ পাক তাকে সুদিন দেখার জন্য তাকে রেখে দিয়েছেন। তো আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করুক, অসাধারণ। আমি তো আমার প্রিয় নেত্রীর সাথে বিভিন্ন নির্বাচনী প্রচারণায় গিয়েছি। এটা যে মানুষ যে ওনাকে কি ভালোবাসেন, মানুষ যে ওনার জন্য কীরকম পাগল। রাত 2টা-3টাতেও উনি বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী রাস্তার পাড়ে দাঁড়িয়েছে, সারা রাত ধরে অপেক্ষা। কেউ হয়তো বা দেখা গিয়েছে সকাল 10টায় গিয়েছে, ম্যাডাম পৌঁছেছে রাত 2টার সময়, ততক্ষণ পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে আছে ম্যাডামের অপেক্ষায়। এই দৃশ্য তো আমি কোনোদিন ভুলবো না। এরকম হাজার হাজার দৃশ্য আমার সামনে এখনো ভাসে, ম্যাডামের প্রতি মানুষের ভালোবাসা। তো সেই ম্যাডাম নির্বাচনী প্রচারণায় যাক, সেটা তো আমরা অবশ্যই চাই, কিন্তু ম্যাডামের শরীর পারমিট করবেন কিনা। ম্যাডামের শরীর যদি পারমিট করে অবশ্যই আমরা, এটা তো দলের কর্মী হিসাবে, দলের একজন নেতা হিসাবে আমি তো প্রত্যাশা করি যে ম্যাডাম নির্বাচনী প্রচারণায় নামুক, ম্যাডাম সরাসরি নির্বাচন করুক। এটা তো আমরা, আমাদের সবার প্রত্যাশা। এটা শুধু আল্লাহ পাকের কাছে বলবো, ম্যাডাম, আল্লাহ পাক যেন ম্যাডামকে সুস্থ রাখেন, ম্যাডাম যেন এই কাজগুলো করতে পারেন। দর্শক, আজকে আমাদের সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততার মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য। আপনার কাছ থেকে আমরা বিএনপি সম্পর্কিত অনেক তথ্য জেনেছি, অনেক তথ্য আমাদের দর্শকরা জেনেছে। দর্শকদের জন্য যদি কিছু বলতেন। আপনারা দীর্ঘ বছর যাবত অপেক্ষা করছেন, অথবা আপনারা চাচ্ছেন যে একটা সুন্দর বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ব, এবং বিএনপির পক্ষ থেকেও বলেছেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, মানে যেটা হয় একটা স্লোগানের মতো, যদিও, দেশ গড়ব মিলেমিশে, ভোট দেবেন ধানের শেষে। আসলে আমরা মিলেমিশে দেশ গড়তে চাই। সেই জায়গায় আমাদের মধ্যে মতভেদ থাকবে, আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু সেটা যেন কখনো প্রতিহিংসায় বশবর্তী না হয়। অর্থাৎ দেশের প্রশ্নে আমরা কখনো যেন কোনো খারাপ কোনো কিছুকে গ্রহণ না করি। দেশের প্রশ্নে, জনগণের প্রশ্নে যে আর কিছু ভালো, সেই জায়গায় আমি আমার ব্যক্তি স্বার্থ বলেন, আমার দলীয় স্বার্থ বলেন, আমরা সেটাকে যেন ছোট করে দেখি। এবং সেই কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সবার আগে আমাদের দেশ। আমাদের দেশ, আমরা জানি দীর্ঘ 17 বছর আমাদের বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠান দুর্বল করে দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিন্তু অনেক দুর্বল করে দেওয়া হয়েছিল। কাজেই আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের প্রতিষ্ঠানকে আমরা শক্তিশালী করতে চাই। অর্থনৈতিকভাবে বাংলাদেশ যে দুর্বল জায়গায় আছে, সেই জায়গা থেকে বাংলাদেশকে মুক্ত করতে চাই। বাংলাদেশের অনেক অ্যাসেট আছে, বাংলাদেশের বড় সম্পদ হচ্ছে বাংলাদেশের মানব সম্পদ। এই মানব সম্পদকে সত্যিকার অর্থেই সম্পদে পরিণত করে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেই কারণে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের সামনে 31 দফার একটা প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করেছে, এবং এই 31 দফার মধ্যেই আছে আগামীর বাংলাদেশ কি হবে। সেখানে আছে বাংলাদেশে বিএনপি বাংলাদেশ একটা রেইনবো নেশন গড়ে তুলতে চায়। বিএনপি সবাইকে নিয়ে একটি সরকার গঠন করতে চায়, এবং বিএনপি এখানে জানেন যে উচ্চকক্ষ নিম্নকক্ষ করে এই সংসদকে আরও কার্যকর করতে চাচ্ছেন। এবং বিএনপি স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, নারীর উন্নয়নে, মানে সমাজের প্রত্যেকটা সেক্টরে বিএনপি কিন্তু এই 31 দফার মধ্যে কি কাজগুলো করতে চায় সেটা কিন্তু উল্লেখ আছে। আমরা বিশ্বাস করি এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন 19 দফা কর্মসূচির মধ্য দিয়ে একটা স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছিলেন, যেটাকে এখনো বাংলাদেশের মানুষ সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্বর্ণযুগ বলছেন, ঠিক একইভাবে আমরা বিশ্বাস করি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে আগামী ফেব্রুয়ারিতে যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে বিএনপি যদি সরকার গঠন করতে পারে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে 31 দফার মধ্যে দিয়ে বাংলাদেশ আগামী দিনে একটি
উন্নত বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, সেই ব্যাপারে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আর আমার প্রিয় মাদারীপুরবাসীর কাছে আমি বলতে চাই, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের মেয়ে হিসাবে আমি একটাই আমার কাজ, আমি 40 বছরের সততার সহিত, নিষ্ঠার সহিত, আদর্শের সহিত আমি রাজনীতি করেছি। আমি কোনোদিন রাজনীতি থেকে একটি পয়সাও আমি কখনো উপার্জন করার চেষ্টা করি নাই। আমি আমার পরিবারের অর্থ দিয়ে আমি রাজনীতি করেছি এবং আগামী 40 বছর যদি আপনাদের দোয়ায় বেঁচে থাকি, আমি জানি না কতদিন আল্লাহ পাক আমার রাখবেন, আমি সারা জীবন এই সততার সহিত রাজনীতি করব। আমার দ্বারা একটি মানুষও কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস যতদিন থাকবে আমি মানুষের শুধু উপকার করে যাব, এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। আমি একটা বিখ্যাত কথা আছে, মানুষ জন্মগ্রহণ করে সৌভাগ্যের কারণে, মৃত্যুবরণ করে মানে জন্মগ্রহণ করা একটা সৌভাগ্যের ব্যাপার, মৃত্যুবরণ করা স্বাভাবিক ব্যাপার। আর মানে মৃত্যুর পরে বেঁচে থাকা এটা কর্মের ব্যাপার। আমি সেই কর্মের মধ্যেই বেঁচে থাকতে চাই 1000 বছর। সেই কাজটি, সেটা আপনারা আমাকে সুযোগ দিবেন, আমি সেই কাজটি করে যেতে চাই। সেই ব্যাপারে আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই। আমি মূলত আপনাদের সেবা করে আমি আমার শেষ জীবন মানে চালাতে চাচ্ছি। শেষ সময় পর্যন্ত আমি আপনাদের সেবার মধ্যে দিয়ে যেন থাকতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।